আলোচনা করব সেটা বুঝতেই পারছো, ভেক্টর। তো যেহেতু তোমাদের আর কি এখনো ফুল সিলেবাসের নির্দেশনা দেই নাই, দ্যাটস আমি আর কি এখন দিনে একটা করে অধ্যায় শেষ করাচ্ছি। যদি ফুল সিলেবাস হঠাৎ করে বলে দেয় এবং দরকার হয় তখন কিন্তু একটু ফিজিক্সের ক্ষেত্রে অন্তত 2টা অধ্যায় একদিনে শেষ করা যায়, তখন কিন্তু একটু ফাস্ট যাব। এক্ষেত্রে তোমাদের যেহেতু এখন অল্প করে দিচ্ছি, পড়াটা ঠিকঠাক কমপ্লিট করে ফেলো। আচ্ছা, তো ভেক্টরের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে মানে ভেক্টর থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে তোমাদের একাডেমিকে যখন পড়ানো হয়েছিল তখন কিন্তু সব কিছু ক্লিয়ারলি বলা হয়েছিল। এখন জাস্ট মেন পয়েন্টগুলো ধরাই দেয় তোমাদের। এমসিকিউ যেখান থেকে আসতে পারে। রাশিকে আমরা যে মূলত দুইভাবে ভাগ করি জানো, স্কেলার রাশি বা অদিক রাশি, আর একটা হলো ভেক্টর রাশি বা দিক রাশি বা সদিক রাশি। তো এই স্কেলার রাশি আর ভেক্টর রাশির যে উদাহরণ, এই উদাহরণগুলো তোমাদের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য। তো স্কেলার রাশি অর্থাৎ অদিক রাশি, তাহলে এর শুধু মান আছে কিন্তু দিক নাই। স্কেলার রাশির মান আছে কিন্তু দিক নেই। তো এমন কিছু রাশির উদাহরণ দেখো, এই উদাহরণগুলো কিন্তু মুখস্থ করা লাগে না, দ্যাটস এমনি এমনি কিন্তু মানে বুঝে বুঝে পড়লে কিন্তু হয়ে যায়। সাপোজ দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ক্ষেত্রে তুমি ধরো দৈর্ঘ্য বললে 7 মিটার। তো 7 মিটার তুমি 7 মিটার বললে হয়ে যাচ্ছে, তোমার বলার জন্য বলা হয় লাগেনি যে পূর্ব দিকে 7 মিটার, পশ্চিম দিকে 7 মিটার, এইভাবে কিন্তু বলা লাগছে না। অর্থাৎ দৈর্ঘ্যটা তুমি জাস্ট এই একটা কাঠি, তার দৈর্ঘ্য 7 মিটার বলছো, তো এক্ষেত্রে কিন্তু মান আছে কিন্তু এর দিক নাই। এরপরে ভরের ক্ষেত্রেও কি কোনো দিক নাই। সময়, সময়ের ক্ষেত্রেও কোনো দিক নাই। জনসংখ্যার ক্ষেত্রেও দিক নেই। তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, মাথায় রেখো এখানে বৈদ্যুতিক বিভব হলো তোমার স্কেলার রাশি। কিন্তু বৈদ্যুতিক যদি তুমি প্রাবল্য বলো বা বিদ্যুৎ প্রবাহ বলো, সেক্ষেত্রে কিন্তু সেটা ভেক্টর রাশি হয়ে যায়। বিদ্যুৎ প্রবাহ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু বৈদ্যুতিক যে প্রাবল্য, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি না, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, সেটা তুমি তোমাদের বলছো তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। মানে বৈদ্যুতিক যে প্রাবল্যটা আছে, প্রাবল্যটা তোমার ভেক্টর রাশি। অর্থাৎ যত প্রকার প্রাবল্য আছে বা যত প্রকার ভ্রামক আছে, কিন্তু জড়তার ভ্রামকটা আবার স্কেলার রাশি। এবং কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে। তো বৈদ্যুতিক বিভব, বৈদ্যুতিক যে প্রবাহ, এই দুটো তোমার বিভব রাশি স্কেলার রাশির মধ্যে আসছে, এটা কিন্তু মাথায় রেখো। এরপরে যদি আসি দ্রুতি, কাজ, দ্রুতি কাজ, কাজ একটা স্কেলার রাশি, এটা তোমরা পড়ে আসছো। অর্থাৎ এক্ষেত্রে কোনো আমার দিকের প্রয়োজন হচ্ছে না, শুধু মান দিয়ে প্রকাশ করলে হচ্ছে। এরপরে যদি আসি ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি বা দিক রাশি, তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমার মান এবং দিক উভয়টাই প্রয়োজন। অর্থাৎ তোমার সরণ, বেগ। তো সরণ মানে কি, সরণ তোমরা জানো, তোমরা সরণ পড়ছিলে কি তোমরা, যে সরণের হারকে মানে সরি তোমার যে অতিক্রান্ত দূরত্বের যে হার, অর্থাৎ তুমি সাপোজ পূর্ব দিকে 7 মিটার অতিক্রম করছো, সাপোজ এরকম আসে, তাহলে তুমি এদিকে 7 মিটার গেছো, এদিকে দেখা যাচ্ছে তুমি 5 মিটার গেছো, তোমার সরণ কতটুকু হয়েছে। সরণের ক্ষেত্রে তুমি প্রথম থেকে যে শেষ বিন্দু আছে এই দুটার মধ্যবর্তী যে দূরত্বটা থাকে এইটুকুই তোমার সরণ। তো এই ক্ষেত্রে কিন্তু এর একটা দিক থাকে, বুঝতে পারছো, এই সরণের কিন্তু একটা দিক থাকে। তো এই কথাটা কিন্তু মাথায় রেখো, এই কারণে সরণ তোমার একটা ভেক্টর রাশির মধ্যে পড়ে। একইভাবে বেগ, যেহেতু সরণ একটা স্কেলার রাশি, বেগ ভি সমান সমান কি এস বাই টি। তো যেহেতু এই সরণ একটা মানে তোমার ভেক্টর রাশি, তাহলে অবশ্যই বেগটা একটা ভেক্টর রাশি হবে। সময় কিন্তু এখানে স্কেলার রাশি। এরপরে সরণের ওপর মানে বেগের ওপর আবার নির্ভর করে হলো ত্বরণ। অর্থাৎ তোমার এই যে এস ভি টি মানে এস ভি তারপরে ইয়ে, এগুলো সবগুলোই কিন্তু তোমার ভেক্টর রাশি। অর্থাৎ ত্বরণ, মন্দন, এগুলো আবার ত্বরণ আবার কি বেগের ওপর নির্ভর করে। বেগ যখন একটা ভেক্টর রাশি, তাহলে ত্বরণটাও তোমার একটা ভেক্টর রাশি হবে। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে তোমার বল, ওজন, এগুলো তোমার ভেক্টর রাশি। বলের ক্ষেত্রে এফ সমান সমান এম এ। তো এখানে যে ত্বরণটা তোমার ভেক্টর রাশি ছিল, তাহলে অবশ্যই তোমার এখানে আবার বলটা তোমার ভেক্টর রাশি হবে। এর পাশাপাশি এরপরে ওজন, ওজন হলো এম জি। তো এইখানে যে অভিকর্ষ ত্বরণ, এটা একটা দিক আছে। তো এই কারণে দেখা যাচ্ছে তোমার ওজন যদি ডাব্লিউ বলো, সেক্ষেত্রে এটাও তোমার একটা ভেক্টর রাশি হয়ে যায়। তো এই হলো বিষয়। আর এরপরে যদি আসি স্কেলার রাশি, ভেক্টর রাশি উদাহরণ, আমি আর কি এখানে ছন্দ দিলাম না, ছন্দ দিয়ে পড়ে শুধু শুধু হয় না, মূলত এইভাবে বুঝে বুঝে মনে রাখবে তাহলে এনাফ। এরপরে ভেক্টর, ভেক্টর রাশি কিছু নিয়ম মেনে চলে, এই নিয়মগুলো রিডিং দিও, তেমন ইম্পর্টেন্ট না। এটাতে তোমার দুইবার ততোধিক ভেক্টর রাশি, সমজাতীয় ভেক্টর রাশিকে যোগ করা যায়, এর মান দিক আছে, কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টর রাশিকে যোগ করা যায় না। তো তুমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর করতে গেলে সেক্ষেত্রে তুমি যোগ বের করতে পারবে না। কিন্তু সাপোজ তুমি এ ভেক্টর প্লাস এ ভেক্টর করলা, তাহলে 2a ভেক্টর হয়। এসব ক্ষেত্রে পসিবল। তা সমজাতীয় রাশি হলে যোগ করা যাবে, আর সমজাতীয় না হলে যোগ করা যাবে না। এরপরে দুইটা ভেক্টরের গুণ, ভেক্টর গুণফল একটা স্কেলার রাশি, অর্থাৎ তোমার
ক্রস গুণন একটা ভেক্টর রাশি হয়েছিল, আর ডট গুণন করলে তখন স্কেলার রাশি পাইছিলাম আমরা। এটা কিন্তু আমরা দেখছিলাম। তো এটা আবার সামনে প্রমাণও আছে। এরপরে তোমার এক্ষেত্রে ভেক্টর রাশি সংযোজন সূত্র, বন্টন সূত্র এগুলো মেনে চলে। এরপরে ভেক্টর রাশিকে বিভিন্ন উপাংশে বিভক্ত করা যায়। তো এইগুলো পড়ে ফেলবে, একবার রিডিং দিবে। এরপরে ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হলো অক্ষর দ্বারা, একটা হলো সরলরেখা দ্বারা। কয়ভাবে প্রকাশ করা যায়? দুইভাবে, অক্ষর, সরলরেখা। এখন এই যে অক্ষর দ্বারা, এই অক্ষর দ্বারা আবার চারভাবে প্রকাশ করা যায়। মূলত দুইভাবে প্রকাশ করা যাচ্ছে, অক্ষর আর সরলরেখা। আর অক্ষর দ্বারা করা যায় চারভাবে। অক্ষর দ্বারা কি কি? তোমার সাপোজ একটা এখানে তুমি যদি এই একটা ভেক্টর দিলে, ভেক্টরের মাথায় একটা তীর চিহ্ন দিলা, তুমি ভেক্টরের তলায় একটা মানে দাগ দিলা, ভেক্টরের উপরে একটা দাগ দিলা, বা ওই ভেক্টরটাকে তুমি বোল্ড করে দিলা। এই চারভাবে তুমি ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারো, মানে অক্ষর দ্বারা। আচ্ছা, এখান থেকে এগুলাই এমসিকিউর জন্য আর কি, মেডিকেল অ্যাডমিশনের জন্য এখানে খুব কম পড়া। আর ছোট ছোট কিছু ম্যাথ আছে যেগুলো ভার্সিটির ক্ষেত্রে লাগে। ভার্সিটি যারা এ কোর্স প্র্যাকটিস করছে তাদের ক্ষেত্রেও আছে, বা সাপোজ যে বোর্ড কোশ্চেনগুলো আছে ভার্সিটির, সেগুলো প্র্যাকটিস করলে পেরে যাবে, দেখবে একদম ইজি ইজি জিনিস। এরপরে উম, এই যে তড়িৎ প্রবাহ তোমার দেখা যাচ্ছে ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না, তাই দেখা যাচ্ছে এর মান আর অভিমুখ থাকলেও কিন্তু এটা ভেক্টর রাশি নয়। তড়িৎ প্রবাহের কিন্তু মানও আছে, দিকও আছে, তারপরেও কিন্তু এটা একটা ভেক্টর রাশি নয়। কেন ভেক্টর রাশি নয়? কারণ এখানে তোমার দেখা যাচ্ছে ভেক্টর যোগের যে বিনিময় সূত্র, আমাদের ভেক্টর যোগের মানে ভেক্টরের যে কতগুলো নিয়ম ছিল, সেই নিয়মের মধ্যে একটা ছিল ভেক্টর যোগ, রাশির যোগ, সংযোজন সূত্র আর বন্টন সূত্র মেনে চলে। তো সংযোজন বলতে কি? সাপোজ এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তো এক্ষেত্রে আমি এই আর বি, এ ভেক্টরকে ধরো আলাদা লিখলাম, প্লাস বি প্লাস সি ভেক্টরকে একসাথে দিলাম, সংযোজন ভেক্টর। সরি, এটা হলো তোমার সংযোজন ভেক্টর। আর একটা আছে বন্টন ভেক্টর। বন্টনের ক্ষেত্রে তোমার সাপোজ এম ইন্টু এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এক্ষেত্রে দেখা আছে এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। এগুলো হলো তোমার বন্টন সূত্র। তো এই দুটা মান আর দিক দুইটা থাকলে দেখা যাচ্ছে এটা ভেক্টর রাশি নয়। কেন? এটা ভেক্টর যোগে যে বিনিময় সূত্র, বিনিময় সূত্র মেনে চলে না। আচ্ছা, আর এরপরে ভেক্টর প্রকাশ, ভেক্টর প্রকাশ এখান থেকে তেমন কিছু দেখতে হবে না। বল কাকে বলে এগুলো তোমরা জানো। আর তোমাদের একক মাত্রা বের করাও শিখাইছিলাম তখন। সাপোজ টর্কের একক কি, এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। টর্কের একক কি? তাহলে টর্কের সূত্র টাও সমান সমান আর করে আছে। তাহলে আর এর একক কি? দৈর্ঘ্যের মানে ব্যাসার্ধের একক মিটার, আর বলের একক নিউটন, তাহলে নিউটন মিটার টর্কের একক। এবং এর মাত্রা বের করতে গেলে তোমাদের সহজ নিয়ম বলছিলাম যে তার এককটা বের করবা নিউটন মিটার। তাহলে নিউটন মিটার থেকে নিউটন আমরা জানি, আবার বলকে ভাঙলে এম এ হয়, মানে বলের একক নিউটন। তাহলে নিউটন থেকে আমরা আবার পেতে পারি কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটনের জায়গায় আমরা আবার বসাতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মিটার ছিল। তাহলে এম মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আসে। তো কেজির ক্ষেত্রে ভরের ইংরেজি ছিল মাস, তাহলে আমরা এম নেব বড় হাতের। এরপরে মিটার হল দৈর্ঘ্যের ইংরেজি ছিল বড় হাতের এল। এরপরে সেকেন্ড সময় টাইম টি, বড় হাতের টি, তাহলে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। তোমার এইভাবে কিন্তু মাত্রা সমীকরণগুলো সবগুলো বের করবা। এরপরে যদি আসি কৌণিক বেগ, কৌণিক বেগ ভীষণ সমান ওমেগার। তো সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হয় তখন কৌণিক সরণের যে হার, এটা তোমাদের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে আলোচনা করা আছে, ওখানে আমি ডিটেলস আলোচনা করবো, এখানে আর করছি না, তো শুধু সময় নষ্ট হবে। এরপরে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ তোমার এই যে তোমার ব্যাসার্ধ ভেক্টর আর ভরবেগ রৈখিক যে ভরবেগ ভেক্টর, এই দুটার ভেক্টর গুণফলকে মূলত বলা হয় কৌণিক ভরবেগ। এল সমান সমান আর ক্রস পি। তো এর একক কি? আর এর একক তোমার মিটার, আর পি এর একক অর্থাৎ ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। তো টোটাল তোমার কি হচ্ছে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এর মাত্রা সমীকরণ কি হবে? কেউ একজন বলো। এম এল স্কোয়ার পার টি। এম এল স্কোয়ার বাই টি, হ্যাঁ। এভাবে কিন্তু এগুলো কিন্তু মাত্রা সমীকরণ একটা মুখস্থ করবো না, তোমাদের বইয়ে একসাথে দেওয়া আছে, মুখস্থ করার কথা আছে, এগুলো করবো না। এরপরে আসি তল, তল একটা স্কেলার রাশি, তল বা পৃষ্ঠ একটা স্কেলার রাশি। এরপরে বিশেষ কিছু ভেক্টর আছে, এইখান থেকে কিছু এমসিকিউ পয়েন্ট চলে আসে। সাপোজ একক ভেক্টর কি? যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। আচ্ছা, একে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? মানে এই একক ভেক্টরকে প্রকাশ করার জন্য তার মাথায় আমরা টুপি চিহ্ন ইউজ করি। সংখ্যাটা পড়লো আর এর মাথায় টুপি চিহ্ন, অর্থাৎ এই একটি একক ভেক্টর
তো একক ভেক্টর প্রকাশ করার জন্য কি করতে হয়, ওই ভেক্টর বা ওই ভেক্টরের মান, কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একটা একক ভেক্টর পেতে পারি। অর্থাৎ যেটা তোমার একদম সর্বশেষ লাইনে লেখা আছে, দেখো কোন একটা ভেক্টরের মানকে ওই ভেক্টরের একক দ্বারা ভাগ গুণ করলে ওই ভেক্টরটি পাওয়া যায়। অর্থাৎ কোনো একটা ভেক্টরের মানকে ওই ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করলে ওই ভেক্টরটি আবার পাওয়া যায়। অর্থাৎ এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে, কোনো একটা ভেক্টরের মানে মানকে, সাপোজ একটা এ ভেক্টর ছিল, এ ভেক্টরের মান শুধু এ, এরকম দিলাম। আর এই মানকে যদি আমরা একটা একক ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা আবার পাবো হলো ওই ভেক্টরটা পাবো। অর্থাৎ আমরা এই বিষয়টা যে একক ভেক্টরের সূত্র ছিল, এইটা সমান সমান এ ভেক্টর বা এ ভেক্টরের মান। তো এখান থেকে যদি তুমি কোনাকুনি গুণ করে দাও, তা সেই জিনিসটাই তো আসে। আচ্ছা, এরপরে যদি আসি সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি, যে ভেক্টরের মান 0 নয়, এখানে 0 হয় লিখছে, এখানে 9 লিখে নিবা তোমরা। যে ভেক্টরের মান 0 নয় সেটা হলো সঠিক ভেক্টর। আর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি, যে ভেক্টরের মান 0 এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকবে না, তাকে বলা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। অর্থাৎ একটা বিন্দুকে তুলনা করলে হয়, এটা একটা বিন্দু ভেক্টরও বলা যায়। অর্থাৎ এর পাদবিন্দু যেটা হবে, শীর্ষবিন্দু একই হবে। এই নাল ভেক্টর কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। তো এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হবে। সাপোজ একটা বিন্দু, তাহলে একটা বিন্দু দিতে এখানে যেখানেই পাদবিন্দু ছিল ওইখানে তো শীর্ষবিন্দু, এবং এটাকে আমরা শূন্য ভেক্টর দ্বারাও প্রকাশ করতে পারি। পাদবিন্দু শীর্ষবিন্দু একই, এর কোনো নির্দিষ্ট দিক থাকে না, এই ভেক্টর রাশির মান 0। আচ্ছা, এবং এই ভেক্টরটা আমি শূন্য ভেক্টর কি কি জায়গায় পেতে পারি, অর্থাৎ কোনো একটা মানে সমজাতীয় ভেক্টর যদি আমরা মানে বিয়োগ করি, আর দুইটা বিপরীত ভেক্টর যদি যোগ করি, অর্থাৎ সাপোজ এই একটা এ ভেক্টর আর এর বিপরীত ভেক্টর কি মাইনাস এ ভেক্টর, এই দুটো যদি যোগ করি তাহলে কি হয়, শূন্য হয়ে যায়। সাপোজ আবার দুইটা সমজাতীয় ভেক্টর যদি আমি বিয়োগ করি, তাহলে এক্ষেত্রে থেকে আবার শূন্য হয়ে যাচ্ছে, নাল ভেক্টর আসে। তো এই কথাগুলো এখানে বলছে। এর পাশাপাশি বলছে দুইটা সমান ও বিপরীত ভেক্টর কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়া করলে তাদের লব্ধি একটা নাল ভেক্টর হয়। সর্বশেষ লাইন বলছে দেখো, যে দুইটা সমান ও বিপরীত ভেক্টর কোনো একটা বিন্দুতে একই সাথে ক্রিয়া করলে তাদের লব্ধি একটা নাল ভেক্টর হয়। তার লব্ধি সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এখানে বসালো, সেটা তোমার নাল ভেক্টর আসে, শূন্য আসে। অর্থাৎ বিপরীত ভেক্টর হলে তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, কোন কারণ তোমার কজ দেখা যাচ্ছে তখন 90 ডিগ্রি চলে আসে, এবং দেখা যাচ্ছে 90 বা 180 ডিগ্রি যদি নাও তখন সেখানে দেখা যাচ্ছে তোমার। তো এই হলো বিষয়। এরপরে এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, নাল ভেক্টরের গুরুত্বটা পড়বা। নাল ভেক্টর প্রচুর ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, মাথায় রেখো। এই দুটি ভেক্টরের বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর, এগুলো পারবা। সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ শূন্য, মাথায় রেখো। সমবেগ অর্থাৎ বেগ যখন সমান হয়, আমরা ত্বরণ সমান সমান জানি কি, ডেল ভি বাই টি। অর্থাৎ তোমার যে আদিবেগ, তোমার শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময় করতে, বা তোমার বেগের যে বৃদ্ধি বা হার, বেগ যে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, অর্থাৎ বেগের যে পরিবর্তনের হার, সেটাই তো ছিল ত্বরণ। এক্ষেত্রে মানে যদি তোমার সমবেগ হয়, তাহলে আদিবেগটাও ভি, শেষ বেগটাও ভি, দুইটা বিয়োগ করলেও শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার ত্বরণটা তখন শূন্য হয়ে যাচ্ছে। তো এটাকে প্রকাশ করার জন্য আমরা একটা শূন্য ভেক্টর ইউজ করি বা নাল ভেক্টর ইউজ করি। এরপরে বিপরীত মানে সমান ভেক্টর। সমান ভেক্টরের ক্ষেত্রে যে ভেক্টরের মান এবং দিক দুইটাই সমান হবে, সমান ভেক্টর, তাহলে মান দিক সব কিছুই সমান হবে। এরপরে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি, একটা একটা বিপরীত হবে, অর্থাৎ এদের তোমাদের একটা আরেকটার বিপরীত বলতে বোঝাচ্ছে এদের মানটা সমান কিন্তু দিকটা বিপরীত। বিপরীত ভেক্টর শুধুমাত্র দিকটা বিপরীত হবে, মাথায় রেখো। বিপরীত ভেক্টর শুধুমাত্র দিকটা বিপরীত, কিন্তু মানটা কিন্তু পরম মান সমান হবে। পরম মান সমান বলতে কি বোঝায়, অর্থাৎ সাপোজ এই একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা ধরো এ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই ভেক্টরটা কি মাইনাসে, এই দুটো যখন আমরা পরম করবো অর্থাৎ মডুলাস করবো, তখন কিন্তু এই মাইনাসটা থাকছে না, এই কারণে বলছে পরম মান সমান। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু মানটাও বিপরীত হয়, অর্থাৎ কি এটা প্লাস হলে এটা মাইনাস হচ্ছে না, তো কিন্তু পরম মান করলে কিন্তু সমান হচ্ছে। এই ছোটো ছোটো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো। এরপরে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হলে এই যে প্রসঙ্গ কাঠামো যদি একটা নেই, প্রসঙ্গ কাঠামোতে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা মানে বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা প্রকাশ করার জন্য আমি যে ভেক্টর নেব, সেই ভেক্টরটাকে আমি বলবো অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই ছোটো ছোটো জিনিসগুলো জানলেই না, এখান থেকে আর বেশি জানতে হবে না। এবার দুইটা বিন্দুর স্থানাঙ্ক এত হলে পি কিউ ভেক্টর কি, পি কিউ ভেক্টর মানে কি, কিউ মাইনাস পি, অর্থাৎ এইটা মাইনাস এইটা করে দিয়ে এটাকে ভেক্টর চিহ্নের সাথে বসাই দিলে তোমার দেখা যাচ্ছে উত্তর চলে আসবে। এগুলো তোমরা পারবা, ছোটো ছোটো জিনিস। এরপরে আসি ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরের ক্ষেত্রে ওই যে আমরা অবস্থান ভেক্টর বললাম, একে আরেক সময় অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলে দেওয়া হয়। তো এই মূল বিন্দু থেকে কোনো বিন্দুর যে অবস্থানের দূরত্ব, সেটাই হলো তোমার ব্যাসার্ধ ভেক্টর। সেম জিনিস আর দিয়ে প্রকাশ করছি আমরা। এরপরে আসি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি যদি
তিনটা ধনাত্মক অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর তুমি আই ক্যাপ তুললা, অয় অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ, অর্থাৎ তিনটা স্থানাঙ্ক বরাবর বা তিনটা অক্ষ বরাবর তুমি তিনটা ভেক্টর কল্পনা করলা, তখন সেই তিনটা ভেক্টরকে বলা হবে আয়ত একক ভেক্টর। তো এই এরপরে সরণ ভেক্টর। সরণ ভেক্টর বলতে বোঝাচ্ছে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনকে আমরা বলি সরণ। তো ওই সরণকে প্রকাশের জন্য যে ভেক্টর দরকার হচ্ছে সেটাকে আমরা বলছি সরণ ভেক্টর। এক্ষেত্রে এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি, এবং এই সরণ ভেক্টর বের করার জন্য কিন্তু এই যে মাঝখানে লবলি লাগছে, মাঝে মাঝে তোমাদের কিন্তু এরকম সমকোণী একটা ত্রিভুজ দিতে বলে, অর্থাৎ বলবে তোমার, ধরো বলবে, মানে এই কনসেপ্টটা কাজে লাগাতে হয়। সাপোজ এই বিন্দু থেকে দেখা যাচ্ছে তুমি এদিকে 3 মিটার গেলে, এদিকে তুমি 4 মিটার গেলে, তাহলে তোমার কতটুকু সরণ হলো? তাহলে তোমার সরণ বের করার জন্য কিন্তু এই মানটা বের করতে হবে। এই মানটা বের করা মানে কি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ বলবে তুমি পূর্ব দিকে গেছো আর এটা ধরো তোমার বলো দক্ষিণ দিকে গেছো, তো এইভাবে যখন অর্থাৎ তোমার মধ্যবর্তী কোণ তখন 90 ডিগ্রি থাকছে, তো এই ক্ষেত্রে তোমার লব্ধিটা বের করা লাগবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ 3 4 হলে এটা 5 হবে, অর্থাৎ √p² + q²। তো দেখা যাচ্ছে এইভাবে কিন্তু তোমার সরণ কিন্তু তখন 5। তো এইভাবে কিন্তু ছোট ছোট ম্যাথ কিন্তু ভার্সিটি লেভেলেও তোমার পরীক্ষায় আসে, মাথায় রেখো। আচ্ছা, এরপরে আসি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর বলতে কি, যে ভেক্টরের একটা মানে ভেক্টরের মান একটা একটা বিপরীত হবে। বিপরীত বলতে বোঝাচ্ছে একটা একটার উল্টো, অর্থাৎ একটা যদি 5 হয় একটা 1/5 হবে, একটা যদি 1/2 হয় আর একটা হবে 2, এরকম। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। এরপরে সমরেখ ভেক্টর, অর্থাৎ তোমার দুই পা ততোধিক ভেক্টরটা যদি তোমার একটা সরলরেখা বরাবর ক্রিয়া করে, বা একটা মানে একই রেখায় সমান্তরালে ক্রিয়া করে, একটা রেখা সমান্তরালে যদি এরকম ক্রিয়া করে, তখন তাদেরকে আমরা বলি সমরেখ ভেক্টর। এরপরে সমতলীয় ভেক্টর, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর যদি তোমার একই তলে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলি সমতলীয় ভেক্টর। এরপরে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বা সমভেক্টর, এই তিনটা পয়েন্ট আছে। তো বিপরীত বা ঋণ ভেক্টর, বিপরীত ভেক্টরের আরেক নাম হলো ঋণ ভেক্টর। তো বিপরীত ভেক্টরের মাধ্যমে বোঝা যাচ্ছে তোমার এক্ষেত্রে কি হবে, দুইটা ভেক্টরের মান সমান হবে কিন্তু দিকটা মানে বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে আমার যে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বলতে কি বোঝাচ্ছে, তোমার দুইটা সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, বিপরীত দিকে ক্রিয়া করবে। তো সাপোজ এখানে চিত্রে যেমন দেওয়া আছে। আর সমভেক্টর মানে কি, তোমার সব সমান, নামের শুরুতে আছে সম, অর্থাৎ সব কিছুই সমান হবে, তোমার মানটাও সমান হবে, দিকটাও সমান হবে। এটা সমজাতীয় ভেক্টরের মান এবং দিক উভয়টাই সমান হবে। পোলার ভেক্টর, তো পোলার ভেক্টর বলতে কি বোঝাচ্ছে, পোলার ভেক্টর আছে আর একটা হলো অক্ষীয় ভেক্টর। তো অক্ষীয় ভেক্টরটা মূলত তোমার মানে ঘূর্ণনের সাথে যুক্ত, অর্থাৎ বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত যে ভেক্টর সেটা হলো তোমার অক্ষীয় ভেক্টর। অর্থাৎ সাপোজ তুমি একটা বিন্দুকে কেন্দ্র করে তুমি ঘুরছো, তখন তোমার যে ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করছো তুমি সেটাকে বলছি তোমার অক্ষীয় ভেক্টর। কিন্তু সাপোজ তুমি যদি ঘূর্ণনের সঙ্গে যুক্ত না থাকো, সাপোজ একটা সরলরেখা বরাবর চললে, তো সেক্ষেত্রে সেই ভেক্টরটাকে আমরা বলবো পোলার ভেক্টর। এই দুইটা থেকে কিন্তু মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এমসিকিউ আসে। যে অক্ষীয় ভেক্টরের ক্ষেত্রে দেখো সবকটা শুরুতে আছে কৌণিক, অর্থাৎ কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, সবগুলো হলো তোমার অক্ষীয় ভেক্টর। অপশন দিকে তাকলে তুমি বুঝতে পারবা। আর পোলার ভেক্টর কোনগুলো, সাপোজ তোমার সিম্পল যে বল, ভরবেগ, সরণ, গতিবেগ, এগুলা, তো এক্ষেত্রে তোমার ঘূর্ণনাক্ষের কোনো প্রয়োজন নাই। এরপরে যদি আসি, এরপরে আসে তোমার সীমাবদ্ধ ভেক্টর, অর্থাৎ তোমার কোনো একটা মানে ওই যে একটা পড়ছিলে স্বাধীন ভেক্টর, আর এটা হলো সীমাবদ্ধ ভেক্টর। তো সীমাবদ্ধ ভেক্টর বলতে বোঝাচ্ছে যে ভেক্টরের পাদবিন্দুটা একটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ তুমি ধরে না এই বিন্দুকে তোমার পাদবিন্দু ধরতেই হবে। সাপোজ তুমি এখান থেকে বলে দিচ্ছ এই বিন্দুটা পাদবিন্দু ধরাই লাগবে, তাই তুমি এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, যেদিকেই যাও না কেন এই বিন্দুটা পাদবিন্দু ধরা লাগবে। তো যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট থাকে তাকে বলি সীমাবদ্ধ ভেক্টর। আর স্বাধীন ভেক্টর কাকে বলি, যে ভেক্টরের পাদবিন্দুটা সীমাবদ্ধ থাকে না। এই হলো বিষয়। এবং এখানে এই a+b = 0 হওয়া সম্ভব কিনা, তো এক্ষেত্রে শূন্য হতে পারে না। কেন হতে পারে না, কারণ এ ভেক্টর বি ভেক্টর দুইটা কিন্তু আলাদা ভেক্টর, এটাই বোঝাচ্ছে। আর এরপরে ভেক্টর রাশির কিছু জ্যামিতিক পদ্ধতি আছে। তো ভেক্টরের যে মানে এই যে 5টা সূত্র আছে, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র। তো এই যোগের সূত্র 5টা সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়, অর্থাৎ সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। তো এইখানে দেখো প্রথমে আছে সাধারণ সূত্র, অসাধারণ সূত্র কিন্তু নাই, মাথায় রেখো। এই অপশনগুলো কিন্তু মেডিকেল এভাবে ঘোরায়। ত্রিভুজ সূত্র আছে, বহুভুজ আছে, চতুর্ভুজ সূত্র কিন্তু নাই। তারপরে তোমার সামান্তরিক সূত্র আছে, সমান্তরাল সূত্র কিন্তু নাই। এটা একবার পরীক্ষা আসছিল এবং এখানে সমান্তরাল সূত্র লেখা ছিল অপশনে,
সামান্তরিকের জায়গায়, যেটা অনেক আগে আসলো। এরপরে আছে উপাংশ সূত্র। এই 5টা সূত্র আছে, মাথায় রেখো। এরপরে যদি আসি সাধারণ সূত্র, এখন আর এই সূত্রের ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, ত্রিভুজ সূত্র পড়ার দরকার নেই, সূত্রটুকু চাইলে একবার পড়ে নিতে পারো। অর্থাৎ তোমার মানে প্রথমে একটা ভেক্টর নিবা, সেই ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবা, করে দেখা যাচ্ছে প্রথম ভেক্টরের যে পাদবিন্দু আর শেষ ভেক্টরের যে শীর্ষবিন্দু এই দুটো যোগ করে দিবা। দিলে দেখা যাচ্ছে তোমার দিক হবে প্রথম ভেক্টরের, মানে তোমার যে পাদবিন্দু ছিল পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, এটাই তোমার সেই লব্ধি হবে, এর মানটা আর দিকটাই। তো এই বহুভুজ সূত্র সেম উপায়ে করবে, একটার সাথে আরেকটা এইভাবে কানেক্ট করে। এরপরে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রের ক্ষেত্রে তুমি যদি দুইটা সামান্তরিকের দুইটা বাহুকে তুমি দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করো, তো সেক্ষেত্রে এর কর্ণই নির্দেশ করবে লব্ধি, মান ও দিক। আচ্ছা, এরপরে তো সামান্তরিকের সূত্র থেকে আমি লব্ধির মানের সূত্র একটা পাইছিলাম, দিকের সূত্র একটা পাইছিলাম, সূত্র দুটো মাথায় রেখো। তাহলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, আর থিটা সমান, অর্থাৎ এই যে কজ আলফা, আলফাটা কি, আলফাটা হলো এই যে তুমি দুইটা ভেক্টর নিচ্ছ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু আলফা, মাথায় রেখো। এরপরে থিটার সূত্র অর্থাৎ লব্ধির দিকের সূত্র, অর্থাৎ লব্ধির দিকের সূত্র তোমরা পড়ছো ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এখানে আমি কিন্তু বলছিলাম যে এখানে কোনটা সিঙ্গেল থাকবে, অর্থাৎ এখানে থিটা কোনটা আলফা কোনটা। আলফা হলো যে দুইটা ভেক্টর নিচ্ছ তাদের মধ্যবর্তী যে কোণ সেটা হলো আলফা, আর সাপোজ এটা হলো তার লব্ধি, তো লব্ধি কোনো একটা অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হলো তোমার থিটা। কোনো একটা লব্ধি কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো তোমার এখানে থিটা। এখানে মাথায় রাখবা যে ভেক্টরের সাথে তোমার এইখানে সাপোজ দেখো এই সূত্রটার ক্ষেত্রে দেখো, তুমি যদি দেখো তো এই ক্ষেত্রে দেখো তোমার কোনটা কার সাথে উৎপন্ন করছে, পি ভেক্টরের সাথে। এই কারণে দেখো পিটা সিঙ্গেল আছে, মনে রাখবা। প্রমাণ আছে, প্রমাণ এখন দরকার নাই তোমাদের। তো এখানে যেটার সাথে তোমার কোণ উৎপন্ন করবে সে একা থাকবে। অর্থাৎ দেখো এই পি ভেক্টরের সাথে এখানে কোণ উৎপন্ন করছে, এখানে কিন্তু পি এর সাথে আমার সাইন আলফা বাই কজ আলফা আসে নাই, অর্থাৎ আমার পি বাদে বাকি যেটা আছে কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা হয়েছে। তো এই জিনিসটা মাথায় রেখো, অর্থাৎ এখানে কিন্তু কিউ এর জায়গায় পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা কিন্তু হতে পারতো তখন যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করতো। তো এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রেখো। এরপরে তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হলে কি হবে, অর্থাৎ এখানে তুমি 0 বসায় দাও, দিলে কি হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ 0 মানে কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 মানে তারা হয় একই সরলরেখার উপর অবস্থিত বা তারা সমান্তরালে ক্রিয়া করে। আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় আর 180 ডিগ্রি, 180 ডিগ্রি হওয়া মানে কি একটা এইদিকে আর একটা অন্য দিকে চলে যাচ্ছে বিপরীত দিকে, তখন তো 180 ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভেক্টর দুই বিপরীত দিকে ক্রিয়া করবে, এগুলো কিন্তু না করে ওইভাবে সরাসরি বলে দেওয়া যায়। এরপরে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে, দুইটা ভেক্টরের লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান হবে, এই কথাটা মাথায় রেখো। দুইটা ভেক্টরের লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান হবে, অর্থাৎ সাপোজ লব্ধিটা যদি আর হয় তো প্রত্যেক ভেক্টর দুইটা সমান ভেক্টর পি পি হলো, তাহলে লব্ধিটা হবে কিন্তু এই যে দুইটা সমান ভেক্টর ভেক্টরের সমান হবে, মাথায় রেখো। অর্থাৎ তিনটা ভেক্টরই কিন্তু মানে দুইটা ভেক্টরও সমান, লব্ধিটাই একই হবে। এরপরে তোমার এই ক্ষেত্রে যদি দেখো দুইটা সমান ভেক্টরের লব্ধির মান মানে প্রত্যেকের মানের সমান হয় কিনা, এটা কিন্তু ডিউতে আসছে। তো এই যে 120 ডিগ্রি হলে এই সমান হয়, মাথায় রাখো। এই কোণটা তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, এই টাইপের যে কত ডিগ্রি হলে সমান হবে, এই টাইপের এমসিকিউ। আর এটা কেমন কীভাবে হচ্ছে তোমার এখানে প্রমাণ করা আছে, প্রমাণ করা আছে। অর্থাৎ তুমি সাপোজ এইখানে যদি 120 ডিগ্রি বসাই দাও, যে এটা ক্যালকুলেশন করো, তা দেখা যাচ্ছে তোমার মানে আর কি, তুমি ধরে নাও সাপোজ তুমি এই যে সত্যতা দেয়া আছে, সাপোজ তুমি দুইটা সমান ভেক্টর, তাহলে দুইটা কিন্তু সমান ভেক্টর হবে, প্রথমের লাইনটা কিন্তু খেয়াল রাখো, দুইটা সমান ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর পি পি, তাহলে তুমি এখানে পি এর জায়গায় পি বসাও, কিউ এর জায়গায় পি বসাও, এখানে পি কিউ এর জায়গায় দুই জায়গায় পি বসাও, বসালে দেখবা আর এর মানটা কি আসবে না, আর এর মানটাও দেখবে পি আসবে না, বা তুমি আর এর মানটাও তখন পি ধরবা, ধরে তুমি এখানে কজ আলফার মানটা বের করবা, বের করলে তোমার দেখা যাচ্ছে কজ আলফার মান 120 ডিগ্রি আসবে না, বুঝতে পারছো। এই আর এর জায়গায় পি এর জায়গায় কিউ এর জায়গায় সবগুলোই পি বসাবা, বসিয়ে আর কজ আলফার মান বের করবা, দেখবে 120 ডিগ্রি আসবে, এটাই এর প্রমাণ। আচ্ছা, এই এরপরে যদি আসি দুইটা ভেক্টরের মানে সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় এদের লব্ধি ভেক্টরের মানে √2 গুণ হবে, অর্থাৎ তুমি যদি ভেক্টরটাকে পি ভেক্টর ধরো তাহলে তার লব্ধিটা হবে √2p, এটাই এরা বলতে চাচ্ছে। তাহলে তুমি দুইটা সমান ভেক্টর, প্রথমে কিন্তু বলছো দুইটা সমান ভেক্টর, তোমরা যারা ভ্যার্সিটিতে এক্সাম দিবা মানে মেডিকেল পাশাপাশি তো দিবা, ভ্যার্সিটির ক্ষেত্রে এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখবো, বলছে দুইটা সমান ভেক্টর শুরুতে কিন্তু বলে দিচ্ছে। তো
তো সমান ভেক্টর বলছে, আর এদের লব্ধিটা কেমন হবে, ভেক্টরের মানে √2 গুণ, অর্থাৎ দুটো সমান ভেক্টরকে আমি যদি পিপি ধরি তাহলে লব্ধিটা হবে √2p। ধরে আমি এবার ক্যালকুলেশন করে আমি থিটার মানটা বের করবো, 90 ডিগ্রি বের হয়ে যাবে। এটাই উত্তর। এমসিকিউ মানে মেডিকেল টাইপের জন্য এই √2 গুণ, এই 90 ডিগ্রি কোণ, এইসব ছোটো ছোটো জিনিসগুলো এমসিকিউ আসার জন্য ইম্পর্টেন্ট, যদি ম্যাথ টাইপের আসে। বুঝতে পারছো? এরপরে দেখো বলছে, দেখো পূর্ব দিকে উত্তর দিকে গেছে আমার লব্ধির সরণ কত, এটা কিন্তু একটু আগেই বলছি যে তুমি সমকোণী ত্রিভুজ ধরে করে এই লব্ধির মানটা বের করে ফেলতে পারবা। এরপরে যদি আসি কিছু বিশেষ ক্ষেত্র, অর্থাৎ তোমার এই যে প্রত্যেকটা বিশেষ ক্ষেত্র মেন লাইনগুলো পড়বা, অর্থাৎ তোমার এই থিটা মানে থিটা আলফা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সমান্তরাল, এগুলো তো আগেও পড়ছো, এখান থেকে আর দরকার নাই, তাহলে এগুলো তো ওই পেজে পড়ে আসছো। আচ্ছা, এরপরে এখানে 3টা কথা লেখা আছে, এটা পড়বা। অর্থাৎ তোমার যদি দুইটা ভেক্টরের মানে লব্ধির সর্বোচ্চ মান কি, সর্বোচ্চ মান a+b। সর্বোচ্চ মান কখন হয়, যখন ভেক্টরদ্বয় সমমুখী হয়, অর্থাৎ ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তখন ভেক্টরদ্বয়ের লব্ধির সর্বোচ্চ মান হয়। এইভাবে এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। লব্ধির সর্বোচ্চ মান কি, a+b, অর্থাৎ ওই যে তোমরা মানে লব্ধি r সমান সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা যে সূত্রটা করছো, ওই সূত্র দিয়ে আর কি। তুমি এইখানে cos আলফার মান, এই আলফার মানটা যখন 0 ডিগ্রি বসাবো, অর্থাৎ যারা সমমুখী যখন হবে তখন তাদেরকে লব্ধির সর্বোচ্চ মান পাই আমরা a+b। আর লব্ধির সর্বনিম্ন মান কি, এখানে হলো a-b। অর্থাৎ cos আলফার মান যখন তুমি 180 ডিগ্রি বসাবা, অর্থাৎ তারা যখন বিপরীতমুখী হবে তখন লব্ধির সর্বনিম্ন মান পাবো। আর মূল ভেক্টর আর দুটি সমান ভেক্টর যদি বিপরীত দিকে হয় তাদের লব্ধির মানটা 0 হয়ে যায়। অর্থাৎ ভেক্টর দুটি যদি সমান হয়, দুইটা ভেক্টরে যদি পি হয় সাপোজ, তাহলে দেখো এখানে p² q² জায়গায় p² মানে 2p², আর এখানে 2p² আর cos আলফার মান 0, cos 0 এর মান 1, অর্থাৎ 2p² মাইনাস 2p² হয়ে যাচ্ছে। এখানে যদি তুমি মানে বিপরীতমুখী নাও তাহলে তুমি cos 180 ডিগ্রি বসাচ্ছ, 180 ডিগ্রির মান কি -1, তো দেখা যাচ্ছে তোমার কি হয়ে যায় তখন, ওই মাইনাস 2p² মাইনাস 2p² হয়ে যায়, তো 0 হয়ে যায়। সেই পর্যন্ত বোঝা গেছে জিনিসগুলো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এবং এখানে যে cos আলফা সমান -u/v, এই জিনিসটা মাথায় রেখো। তো তোমার এখানে ইউটা হলো তোমার স্রোতের বেগ বাই দাঁড়ের বেগ, স্রোতের বেগ বাই দাঁড়ের বেগ, স্রোতের বেগ ওপরে থাকবে বাই দাঁড়ের বেগ। এটা বসিয়ে তুমি একবারে কোণের মান বের করতে পারো, যখন একদম নৌকাটা ঠিক ওই পারে গিয়ে পৌঁছাবে, সোজাসুজি ওই পারে গিয়ে পৌঁছাচ্ছে, এই টাইপের যখন ছোটোখাটো ম্যাথগুলো আসবে, শর্ট টেকনিক এভাবে করতে পারো। এরপরে যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির ক্ষেত্রেও এই যে অঙ্কগুলো তুমি মনে রাখবে, এখানে তুমি উপরে বসাবো কি, মানুষ সবার উপরে মানুষ হতো, তাহলে উপরে হলো মানুষের বেগ আর নিচে হলো রেইনের বেগ অর্থাৎ বৃষ্টির বেগ। এভাবে বসিয়েও এই ট্যান থিটার এখান থেকে থিটার মান বের করতে পারবা। দেখো এখানে মানুষের বেগ দেওয়া আছে কত তোমার 4, আর ওই যে বৃষ্টি বৃষ্টির বেগ দেওয়া আছে 6, তাহলে 4/6 ট্যান থিটা সমান করলে থিটা সমান এত ডিগ্রি এসে গেছে। অর্থাৎ তোমার ছাতাটা ধরা লাগবে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে, 33.60 ডিগ্রি কোণে নৌকার ক্ষেত্রে। এই ছোট ছোট জিনিস কিন্তু পরীক্ষার ক্ষেত্রে জন্য ভাইয়া, important। আচ্ছা বলো। এই যে আপনার ট্যান থিটা সমান বের হচ্ছে 0.366, ওইটা সমান আছে আমার থিটা সমান 33.7 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা এগুলো কিভাবে করবো ক্যালকুলেটর ছাড়া? আচ্ছা এই ছোটখাটো দুই একটা মান, এগুলো এই যেগুলো সামনে আসে এগুলো প্র্যাকটিস করতে করতে তো চোখে দেখা হয়ে যাচ্ছে 33.7। আর যদি ভুল করে এটা দিয়েও দেয় তাহলে এই 33.7 দাগাই দিবা, এগুলো তো দেওয়ার কথা না, কিন্তু মানে তার এই ম্যাথ গুলো কি তার বই থেকে হুবহু তুলে দেবে মানগুলো? হ্যাঁ, যদি এই টাইপের ম্যাথ দেয় হুবহু বই থেকে তুলে দেবে, এইটা গ্যারান্টি থাকো তোমার। যদি টিচাররা দেয় হুবহু বই থেকে তুলে দেবে। তাহলে বইয়ের মনে করেন যে আপনার যে উদাহরণ যেগুলো করা আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, মানগুলো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট যে ম্যাথগুলো আছে, মেডিকেলেও ছোট ছোট ম্যাথ আসবে, তো মেডিকেলের ক্ষেত্রে তোমার যে ছোট ছোট ম্যাথ আসবে তুমি মুখে মুখে উত্তর করতে পারবা। আর মাঝে মাঝে এমনও থাকে অপশনের সঠিক উত্তর থাকে না, যেটা আমাদের বেলায় হয়েছিল, 2-3টা অপশনের মধ্যে উত্তরই নাই, এরকম একটা অবস্থা। তো সব রকম হতে পারে। এবং বড় বড় ম্যাথগুলো এখন একটা প্র্যাকটিস করতে যায় না, বড় ম্যাথ তোমার ভার্সিটিতেও আসবে না, এতেও আসবে না, তোমরা তো ইঞ্জিনিয়ারিং দিবা না, তো তাহলে বড় বড় ম্যাথগুলো এখন প্র্যাকটিস করে কোনো লাভ নাই। আর ইঞ্জিনিয়ারিং যে খুব বড় বড় ম্যাথ আসে এমনও না। আচ্ছা, এরপরে যদি আসি, আর এরপরে এখান থেকে তেমন কিছু দেখতে হবে না। এরপরে যদি আসি, এই যে দেখো ট্যান ফাই সমান সূত্র, অর্থাৎ ওই সূত্রটা আগে পড়িয়ে ফেলছে, দরকার নাই। আর বৃষ্টির প্রকৃত বেগ, এই যে লব্ধির যে সূত্র মানে এটা মানে তোমার আপেক্ষিক বেগ যেটা আছে, তৃতীয় অধ্যায় আপেক্ষিক বেগ নিয়ে কিছু কথাবার্তা আছে। তো আপেক্ষিক বেগ তো এটাই নাই, তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে তোমার এই নিয়ে ছোটখাটো কয়েকটা ম্যাথ আছে। দেখো একটা ব্যক্তি আনুভূমিকভাবে রাস্তায় 4 কিলোমিটার বেগে হাঁটছে, তো তিনি মনে হওয়া মানে কি আপেক্ষিক, সেটা মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে 3 কিলোমিটার বেগে পড়ছে, এটা কিন্তু কিলোমিটার বেগে পড়ছে বলছে।
এবং ঘন্টায়। তো বৃষ্টির প্রকৃত বেগ কত? তো এক্ষেত্রে বৃষ্টির বেগটাকে যদি আমরা ধরি ভিআর এবং রাস্তায় যানবাহন বস্তুর মানে ব্যক্তিটার বেগ ভিএম ধরি ম্যান। তো এখন বৃষ্টির যে মানে ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে বেগ হবে, তো সেটা দেখা যাচ্ছে ধরলাম ধরো ভিআরএম। তখন এই যে ভিআরএম লব্ধি বেগ সমান সমান হবে কি ভিআর মাইনাস ভিএম, অর্থাৎ একটা একটা অপোজিট দিকে হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে তোমার বিয়োগ হচ্ছে। যখন তুমি সাপোজ তুমি বাতাসের দিকে দৌড়ো, তখন কিন্তু দেখা যাচ্ছে তোমার কিছুটা হালকা মনে হয়, কারণ তোমার এখানে তখন বিয়োগ হয়। আর যখন তুমি অপোজিটে করবা, তখন কি হয় তোমার মনে হয় একটা যোগ হয়, তোমার বেগের সাথে যোগ হয়। তো এই এখান থেকে যদি আমি আর এখান থেকে যদি তুমি এইটা করো, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো দরকার নাই, তারপরে দেখেন আমি একটু বলে দিচ্ছি। এখানে ভি আর সমান সমান তোমার এখান থেকে বের করছে বলে এই মানে ভি এমটা এই সাইডে চলে আসলে যোগ হয়ে যাচ্ছে। এখান থেকে লব্ধি সূত্র মানে লব্ধি সূত্র আমরা জানি কি ভি আর সমান সমান রুট ওভার এই যে এইটা আছে এটা এই বেগের স্কোয়ার আর কি, মানে এখানে এটার সমান রুট ওভার বেগের স্কোয়ার। তো এখান থেকে যদি তুমি করো ভি আর সমান সমান তোমার দেখা যাচ্ছে তোমার এইখানে শুধু জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে। সাপোজ তাহলে তুমি এই ম্যাথটা তুমি এখন যখন করবা পরীক্ষার সময়, তখন দেখা হলে মনে রাখবা যে জাস্ট আমি একবারে বসাই দেবো এই 4 স্কোয়ার 3 স্কোয়ার করে দিলে যে তার রুট করে দিলে যে মানটা আসবে সেটা হলো বৃষ্টির প্রকৃত বেগ। মূলত এই সূত্রটা দেখো এর আগের পেজে প্রমাণ করে বের করছে। এখানে দেখো এই যে মোটর গাড়ির হুইপ লাগানো হয় কেন, এখানে প্রমাণ করে এই যে সূত্রটা বের করছে। দেখো আমি আপেক্ষিক বেগের যে মান মোটর গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগের যে মান সেটা সমান সমান তোমার রুট ওভার যে আর স্কোয়ার, অর্থাৎ মানুষের যে বেগ থাকবে আর বৃষ্টির যে বেগ থাকবে তাদের স্কোয়ারের রুট হবে। এখন প্রমাণগুলো আমি দেখাচ্ছি না, দেখো তো অ্যাডমিশনের সময় আসছে, প্রমাণ দেখিয়ে আমার কাজ নাই। এই সূত্রটা মাথায় রাখবা, যখন এই টাইপের প্রশ্ন আসবে হুবহু দেখাই দিবা। কারণ এখানে দেখো এই মানটা 90 ডিগ্রি হয়। তো এই হলো বিষয়। এরপরে যদি আমি আসি এরপরে লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এগুলো আগেও বললাম, ওখানে সেই সেম জিনিসগুলো আছে। কত ডিগ্রি কোণ হলে হচ্ছে, কোণগুলো তো বুঝছো। 180 ডিগ্রি হলে সর্বোচ্চ মানে সর্বনিম্ন, তোমার 0 ডিগ্রি হলে সর্বোচ্চ মান আলফার মান। তো এগুলো তো আগে একবার বলছি আমি একটু আগে। এই এরপরে যদি আসি, এরপরে অর্ধবিস্তস্ত কোণ সমকোণ এই দুটি সমজাতীয় ভেক্টরের আছে, এখান থেকে দরকার নয় তেমন কিছু। এরপরে এই যে বিনিময় সূত্রগুলো একবার দেখো। বিনিময় সূত্র দেখো পি প্লাস কিউ তাহলে সমান সমান হয়ে যাবে কিউ প্লাস পি, এটা হলো বিনিময় সূত্র, একটা একটা জায়গায় চলে আসছে। এরপরে ভেক্টর রাশির যোগ কিন্তু বিনিময় সূত্র মেনে চলে, আমরা আগেও দেখছি। সংযোজন সূত্র কি, সংযোজন সূত্র হলে পি প্লাস কিউ প্লাস আর, তাহলে দেখা যাচ্ছে পিটাকে রেখে আমি আবার এই দুটা যোগ করে দিলাম কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর সংযোজন সূত্র। আর ভেক্টর রাশির যোগ সংযোজন সূত্র মেনে চলে। আর বন্টন সূত্র, বন্টন মানে ওই সেই এম ইন্টু বলছিলাম যেটা পি প্লাস কিউ, তাহলে এম পি প্লাস এম কিউ, এটা হলো বন্টন সূত্র। ভেক্টর রাশির যোগ বন্টন সূত্র মেনে চলে, তো ভেক্টর রাশির যোগ সবগুলো সূত্রই কিন্তু মেনে চলছে। এরপরে আসি ভেক্টরের। আচ্ছা, তো এরপরে যদি আমি আসি যে ভেক্টর রাশির বিয়োগ, ভেক্টর রাশির বিয়োগ তো তোমরা জানো ভেক্টর রাশির বিয়োগ দরকার না, এখান থেকে প্রশ্ন তেমন আসে না। আর এরপরে ভেক্টর রাশির মান ও দিক নির্ণয়, এটাও দরকার নেই, পেজ থেকে দরকার নাই। এরপরে যদি আসি 79 পেজ, এক্ষেত্রে তুমি জাস্ট এই শেষের যে ম্যাথটা আছে দুইটা রাশির যোগফল আর বিয়োগফল, দুইটা ভেক্টর রাশির যোগফল আর বিয়োগফলের মান সর্বদা সমান, এই ছোট ছোট জিনিসগুলো মেডিকেলের জন্য তোমরা জেনে রাখবা। এবং কখন সমান হবে, যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন দুইটা ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফল সমান। তো এটা প্রমাণ তোমরা পারো, দুইটা ভেক্টর রাশির যোগফল আর বিয়োগফল করলাম, করে দুই উভয়কে তুমি মডুলাস দিলে দুই পাশে, তারপরে এই যে মডুলাস দেওয়ার পরে কি তাহলে লব্ধি হয়ে গেল, তাহলে লব্ধি সূত্রটা উভয় পাশে বসাই দিবা। তো সাপোজ এই দুইটা মানে ভেক্টর, সাপোজ এই এ ভেক্টর আর তোমার এটা হলো বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা ধরছে এখানে, তাহলে এর যে অপোজিটের এই সাইডে যে একটা মাইনাস বি ভেক্টর আছে তার মধ্যবর্তী কোণ কত, 180 থেকে থিটা বিয়োগ, অর্থাৎ পাই মাইনাস থিটা। তো সেটাই করছে এখানে দেখো, এখানে হলো তোমার এই যখন বিয়োগ হচ্ছে, বিয়োগ হলে কি তখন তোমার মাইনাস বি ভেক্টর ধরতে হচ্ছে না, এখানে তোমার এই সাইডের সাথে তোমার কোণটা ধরছে 180 মাইনাস থিটা। আর যখন যোগ হচ্ছে তখন শুধু থিটা পড়ছে, মানে এই যখন এ আর বি এর মধ্যে হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কি তোমার উভয় পাশে এ বি সব কিছু উঠে যাচ্ছে, জাস্ট থিটা সমান সমান দেখা যাচ্ছে পাই মাইনাস থিটা আসে, অর্থাৎ থিটা সমান সমান পাই বাই 2 আসে। এই প্রমাণগুলো পারবে এখন আশা করি, তোমরা এইচএসসি দিয়ে আসছো। এরপরে যদি আসি যে
দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। অর্থাৎ তোমার দেখো এ প্লাস বি সমান সমান যদি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর হয় এবং এ প্লাস বি সমান সমান সি হয়, তাহলে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এক্ষেত্রে তাহলে দেখো তুমি এক্ষেত্রে এ প্লাস বি ভেক্টর সমান সমান তুমি জানো কি রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা বা কস থিটা, তোমরা যেটা তো প্রকাশ করবে আর কি। তো এখন এটা সমান সমান আবার কি সি ভেক্টর। সি ভেক্টর উভয় পাশে মানে এ প্লাস বি ভেক্টর ছিল, এ পাশে আমি মডুলাস দিচ্ছি, একই পাশে মানে এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ছিল, এর মডুলাস দিচ্ছি। আবার একইভাবে এই পাশে যে সি ভেক্টর ছিল, তাহলে সমান সমানের ও পাশে সি ভেক্টরের মডুলাস দেওয়া লাগবে। তো সেটাই দিচ্ছি, দিয়ে আমি উভয় পাশে মডুলাস দিয়ে সূত্র বসাই দিচ্ছি। আর সি ভেক্টরের মডুলাস দেওয়া মানে কি সি ভেক্টরের মান বোঝায়, আর এ প্লাস ভেক্টর মানে মডুলাস দেওয়া মানে এর মান বোঝায় না, এর মানের সূত্র যে সূত্র ছিল লব্ধির মানের সূত্র সেটা বসাই দেবো। এখান থেকে সি সমান সমান আবার আমরা পাইছি কি রুট ওভার এইটা। তো এখান থেকে আমি উভয় পাশে বর্গ করে দেবো, দিলে অর্থাৎ সি এর আবার কিন্তু মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে এ প্লাস বি। তো সি এর মানের জায়গায় আমরা এ প্লাস বি বসাই দেবো, দুই উভয় পাশে বর্গ করে দিলে আমার দেখা যাচ্ছে এখানে কস থিটা সমান 1 আসবে না, থিটা সমান 0 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 0 ডিগ্রি হবে। মাথায় রেখো এই ছোটো ছোটো জিনিস, এই ম্যাথটা এই টাইপের একবার ম্যাথ দেখবে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছে বোর্ড কোশ্চেনে, তোমরা যখন সলভ করতে যাবো তখন দেখবে এগুলো পাবে এই টাইপের ম্যাথ। আচ্ছা, এরপরে নৌকার গুণ টানা ভেক্টর উপাংশের বিভাজন, এগুলো তোমরা জানো যে তোমার এখানে। আচ্ছা, গুণ টানা যেতে এই অধ্যায়ের একটু আলোচনা করে দিই। আচ্ছা, তোমার সাপোজ তুমি যখন নৌকার গুণ টানা বলতে বোঝায় যে দড়ি দিয়ে নৌকারকে মানে কাছের দিকে টেনে নিচ্ছে। তো এই সাইডে তোমার দেখা যাচ্ছে কি হচ্ছে, তোমার দেখা যাচ্ছে যে সাপোজ এই যে তোমার এখানে একজন ব্যক্তি দাঁড়ায় তোমার এই নৌকার যে গুণ অর্থাৎ যে দড়িটা আছে সেটা তোমার এফ বলে টান দিচ্ছে। তো এই যে এফ বলে টান দিল, এই বলটার সাথে সাথে দুইটা উপাংশে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ একটা আণবিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। আণবিক উপাংশ বলতে বোঝায় কি যে উপাংশের সাথে তোমার কোণ উৎপন্ন করবে, অর্থাৎ লব্ধিটা যে উপাংশের সাথে তোমার কোণ উৎপন্ন করবে সেটা তুমি আণবিক উপাংশ হিসেবে ধরবে। আর উলম্ব উপাংশ হিসেবে অপোজিট যে উপাংশটা থাকে। তো আণবিক উপাংশ তোমার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এফ কস থিটা আর উলম্ব উপাংশ এফ সাইন থিটা। তো দেখা যাচ্ছে তোমার এখানে যে মানে নৌকার যে একটা তোমার স্রোত আছে, অর্থাৎ স্রোত তো তোমার সামনের দিকে নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে। তো এই স্রোতের অপোজিটে তোমার দেখা যাচ্ছে এই যে উলম্ব উপাংশ থাকে, এটা তোমার দেখা যাচ্ছে এই যে তোমার পাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, বা তোমার দেখা যাচ্ছে এই যে মানে হালের যে একটা বেগ থাকে, এই বেগ দেখা যাচ্ছে পরস্পর নাকচ হয়ে যায়। বুঝতে পারছো, হালের বেগ আর এখানে যে পাড়ের দিকে টেনে নিয়েছে এই বেগ পরস্পর নাকচ হয়ে যায়। মূলত এই যে আণবিক উপাংশটা আছে এটার কারণে নৌকাটা তোমার ওই যে মানে এই যে তুমি যে তোমার পাড়ের দিকে নিয়ে যাচ্ছ ওটা পাড়ের দিকে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কি আণবিক উপাংশ যেহেতু আমরা জানি এফ কস থিটা, তো এখান থেকে কস দেখো কস কস 0 ডিগ্রির মান 1, কস যদি তুমি মানে মান যত বাড়াবে কস সাপোজ তুমি 30 ডিগ্রি বসালে, 30 ডিগ্রি বসালে দেখা যাচ্ছে তোমার √3/2 হয়ে যায়। আর ধরো তুমি কস মানে 0 মানে 100 মানে 90 ডিগ্রি বসালে স্যার, সাপোজ কস 90 ডিগ্রি মান 0, তার মানে বোঝাচ্ছি কি এই থিটার মান যত বাড়াবা তুমি তত দেখা যাচ্ছে এফ এর মানটা কমে যাচ্ছে। অর্থাৎ তুমি ওই যে তুমি লোভ মানে এই যে মানে তুমি যে ওই এটা বের করবা অর্থাৎ এফ কস থিটা বের করবা, এর যে উপাংশের মান অর্থাৎ এর যে আণবিক উপাংশের মান এফ এক্স সমান এফ কস থিটা বের করবা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এই কস থিটার মানটা বাড়াতে হবে, অর্থাৎ কস থিটার মান যত বাড়াবে তত নৌকাটা তুমি সামনের দিকে নিয়ে যেতে পারবা। বুঝতে পারছো? আর বা তুমি যদি এখানে থিটার মানটা যত কম হবে, দেখো থিটার মান যত কম হচ্ছে এর মানটা তত বেশি হচ্ছে, থিটার মান যত কমবে তত নৌকাটা মানে তুমি সামনের দিকে নিয়ে যেতে পারবা। এই দুইটা জিনিস কিন্তু মাথায় রেখো, একটা হলো থিটার মানের সাথে তুলনা আর একটা হলো কস থিটার মানের সাথে তুলনা। যদি কস থিটা পুরোটা বাড়ানো হয় তাহলে এফ এর মান এফ এক্স এর মান বাড়ছে, আর যদি শুধুমাত্র থিটার মান বাড়ানো হয় তখন কিন্তু এফ এক্স এর মান কমে যায়, কারণ থিটার মান যদি কমানো হয়। তো দুইটা জিনিস এরকম কনসেপ্টটা। এরপরে নন রোলারকে ঠেলার ক্ষেত্রে টানা সহজ। এক্ষেত্রে ঠেলার ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে কি আর টানার ক্ষেত্রে কি হয়, দুটো জিনিস খেয়াল করতে হবে। নন রোলারকে তুমি যখন ঠেলবা তখন কি হচ্ছে তোমার দেখা যাচ্ছে এই নন রোলারকে নিচের দিকে একটা ওজন ক্রিয়া করে ডাব্লু, আর যখন তুমি এটাকে ঠেলতে চাচ্ছ তখন দেখা যাচ্ছে এই নন রোলারের মানে যে আনভিমুখ উপাংশ থাকে সেটা দেখো সামনের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ এই নন রোলার বা তুমি একটা দেখো বল প্রয়োগ করলে সেই বলে এফ, এটা দুইটা উপাংশে বিভক্ত হচ্ছে, একটা আনভিমুখ একটা উলম্ব। তো এই যে আনভিমুখ উপাংশের কারণে এটা সামনের দিকে যাচ্ছে, উলম্ব উপাংশ তোমার নিচের দিকে নিয়ে আসতেছে। তো এই যে এর একটা আগে একটা বল ছিল মানে ওজন ছিল নিচের দিকে ডাব্লু, আবার তোমার এই যে মানে উলম্ব উপাংশ এফ অর্থাৎ তোমার এই যে এফ সাইন থিটা এটা তোমার নিচের দিকে আসতেছে, তখন টোটাল দেখা যাচ্ছে এই রোলারটার তখন ওজন দাঁড়ায় কি
ডাব্লিউ প্লাস আর সাইন থিটা, বা তুমি যদি এফ সাইন থিটা বলো, আর ডাব্লিউ প্লাস এফ সাইন আর সাইন থিটা যেটাই বলো, দেখা যাচ্ছে ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা হয়ে যায়। মূলত এখানে আর সাইন থিটা না দিয়ে এফ দাও, এফ সাইন থিটা দিয়ে দাও, তাহলে ডাব্লিউ প্লাস, মানে এটা তুমি যখন ঠিলতে যাচ্ছ তখন এর ওজনটা হয়ে যাচ্ছে এই। এবার যদি তুমি টানতে চাও তখন দেখা যাচ্ছে সেম, এই টানার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বলটা দুইটা উপাংশে, এই আণবিক উপাংশ, এই উলম্ব উপাংশ, অর্থাৎ এই আণবিক উপাংশের সাথে কোণ উৎপন্ন হলো। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি তোমার এই যে উলম্ব উপাংশ এটা তখন তোমার উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ তোমার ওজনটা ক্রিয়া করছে নিচের দিকে, আর আণবিক উপাংশটা তোমার উপরের দিকে, অর্থাৎ একটা একটা অপোজিট, অর্থাৎ তোমার ওজনটা কিছুটা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ তোমার এক্ষেত্রে তোমার যে মোট ওজনটা হচ্ছে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। এক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে কি তোমার এই ক্ষেত্রে আমার ওজন কম হচ্ছে, ওজন কম হওয়া মানে কি এটার ঘর্ষণ কম হবে, তুমি টেনে নিয়ে যেতে পারবে সহজে। আর এখানে দেখো ওজনটা কিছুটা তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমার নন্ডলারকে ঠেলাচ্ছে আমার টানা সহজ, কারণ ওই যে টানার ক্ষেত্রে ডাব্লু মাইনাস এফ সাইন থিটা হয়। এই ছোটো ছোটো দুইটা কনসেপ্ট জানলে হচ্ছে। এরপরে আর কি দেখবা এখান থেকে তেমন কিছু নাই। এরপরে পাখির ওড়ার সময় তোমার মূলত প্রতিক্রিয়া বলের কারণে সে সামনের দিকে যায়, এটা জানবা। এরপরে বৃষ্টির ফোঁটা গাড়ি চলন্তের কাজে সামনের দিকে ভিজিয়ে দেয় কিন্তু পিছনে ভিজায় না, কারণ ওই যে বৃষ্টির বেগটা তোমার এখানে আপেক্ষিক বেগের সাথে তুলনা করে। আপেক্ষিক বেগ তৃতীয় অধ্যায়ে আলোচনা আছে, এখানে আর তেমন কিছু নেই। এরপরে বেগ মানে পাখি ওড়ার সময় সামুদ্রিকের সূত্র মেনে চলে, এই ছোটো ছোটো দুই একটা লাইনগুলো পড়বে, এখান থেকে আর তেমন কিছু পড়বা না। আচ্ছা, এরপরে এখানে তেমন কিছু নাই, একাডেমিকের সময় তোমাদের ভেঙে ভেঙে আলোচনা করছিলাম, এখন এত সময় নাই ভেঙে ভেঙে আলোচনা করা। এরপরে তিনটা একক ভেক্টর যোগ করলে কি একটা একক ভেক্টর পাওয়া যাবে কিনা, তো এটা তো পাওয়া যাবে। তো সাপোজ একটা প্লাস ভেক্টর আই ক্যাপ প্লাস একটা মাইনাস আই ক্যাপ যোগ করলাম প্লাস জে ক্যাপ যোগ করলাম, একটা জে ক্যাপ পাইলাম, একটা একক ভেক্টর পাইলাম, এটা সম্ভব। এরপরে এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, পড়া খুব কম, দেখছো এখানে বলছিলাম যে একদিনে একটা দুইটা অধ্যায় চাইলে শেষ করে দেওয়া যায়। এরপরে এখান থেকেও তেমন কিছু পড়তে হবে না। আচ্ছা, এরপরে যদি আসি তোমার দুইটা ভেক্টর রাশি যে দিক রাশি মানে ভেক্টরের দুইটা যে গুণফল, তো ভেক্টর রাশির গুণফল দুই রকম হয়, স্কেলার গুণন বা ডট গুণন আর ভেক্টর গুণন বা ক্রস গুণন। এই ক্ষেত্রে এই ডট গুণনের ক্ষেত্রে তোমরা এগুলো জানো যে দুইটা ভেক্টর রাশির গুণনে যদি একটা স্কেলার রাশি পাই তখন সেটাকে আমরা স্কেলার গুণন বলি। ভেক্টর রাশির গুণ করে আমরা স্কেলার রাশি পাচ্ছি, মাথায় রেখো, দুইটা ভেক্টর রাশির গুণ করে একটা স্কেলার রাশি পাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এদের যদি মান বের করতে চাই তাহলে তো ওই যে পি কিউ সাইন থিটা, অর্থাৎ দুইটা ভেক্টরের যে গুণফলের মানের সমান হবে এবং তাদের যে মধ্যবর্তী কোণ থাকবে তাদের কোসাইনের গুণফলের সমান হবে, অর্থাৎ ওই যে এবি কস থিটা। ডট গুণফলের সূত্র কি ছিল? সাপোজ পি ডট কিউ সমান সমান পি কিউ কস থিটা। তো এখানে তোমার দেখা যাচ্ছে এই সূত্র দিয়েই কিন্তু এই সংখ্যাটা হয়ে যায়। আর এরপরে এক্ষেত্রে আমরা মাঝখানে ডট চিহ্ন দিই, অর্থাৎ এই যে পি ডট কিউ, আর এর গুণনের মানে ডট গুণনের মানে এই যে ডট চিহ্ন দিই বলে এর আরেক নাম হলো ডট গুণন, স্কেলার গুণন বা ডট গুণন। তো এক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে একটা শর্ত দেওয়া আছে, দেখো থিটার মানটা কেমন হবে, মানে যে আলফার মানটা 0 থেকে বড় হবে মানে সমান হবে, আর পাইর থেকে ছোট বা সমান হবে। তো এইটুকু মাথায় রেখে এখান থেকে এটুকু বললে না। এরপরে যদি আসি বিশেষ কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো পড়তে হবে। অর্থাৎ যদি তোমার আলফা সমান 0 হয় তাহলে পি ডট কিউ এর এখানে জিরোর মান 0 বসিয়ে এখানে মানে থিটার মান 0 বসিয়ে তুমি বের করতে পারবে, অর্থাৎ ভেক্টরদের পরস্পর মানে সমান্তরাল হবে। অর্থাৎ আলফা সমান যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। এরপরে যদি আলফা সমান 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুই পরস্পর লম্ব হবে, মাথায় রেখো এখানে 0। তাহলে তোমার ডট গুণফলের ক্ষেত্রে যদি ডট গুণফল 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। দেখো এখানে দেখো তুমি আলফা সমান 90 ডিগ্রি বসালে দেখা যাচ্ছে তোমার 0 এসেছে, অর্থাৎ তোমার যদি ডট গুণফল 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, মাথায় রেখো। আর এর ঠিক অপোজিটটা হলো ক্রস গুণফলের ক্ষেত্রে, অর্থাৎ ক্রস গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হয়। ডট গুণফল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, আর ক্রস গুণফল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো এগুলো মাথায় রেখো। এরপরে যদি আসি তোমার ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল বিপরীতমুখী হবে যদি 180 ডিগ্রি হয়, এগুলো তো পারবা। আর এখান থেকে তেমন কিছু নেই। স্কেলার গুণফলের কিছু উদাহরণ দেওয়া আছে, কাজ একটা উদাহরণ স্কেলার রাশি, অর্থাৎ ডাব্লিউ সমান এফ এস কস থিটা জানতে, অর্থাৎ এফ ডট এস লিখতে পারি আমরা। এর পাশাপাশি আরও দুইটা আছে স্থিতিশক্তি বৈদ্যুতিক বিভব,
এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ স্থিতিশক্তি, বৈদ্যুতিক বিভব, এগুলো হলো স্কেলার গুণফলের উদাহরণ। এবং এখানে কিছু কিছু জিনিস আছে, আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে সমান সমান অন হয়। কেন হয় অন হয়? দেখো আমরা এক্স অক্ষকে ধরো আই ক্যাপ দ্বারা প্রকাশ করছিলাম, তো এখানে দুইটাই আই ক্যাপ এর ডট গুণফল। এখন দেখো তাহলে আই ডট আই, তাই না, আই ডট আই, এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমার আই ডট আই অর্থাৎ এই দুটো ভেক্টরের যখন আমি ডট গুণফল করতেছি তখন কি এ বি কস থিটা হয়, অর্থাৎ আই গুণ আই কস থিটা। তো সাপোজ কস থিটা পরে বসাচ্ছে, এই যে একক ভেক্টর এটার মান অন, এটার মানও কিন্তু অন, অর্থাৎ এর মানটা অন আর কস। এখানে দেখো কজের মানে আই 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 ডট আই, তার মানে কি এই আই আবার আবার একই অক্ষের দিকে আর একটা আই, তার মানে কি এর মধ্যবর্তী কোণ 0, অর্থাৎ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান অন, তার মানে আমার এখানে অন গুণ অন, অর্থাৎ দেখা যাচ্ছে আমার এর মানটা আসবে অন। এ কিন্তু ইজি। এরপরে আই ডট জে করতে গেলে তখন দেখা যাচ্ছে কস যে মানটা, কস থিটার মানটা তখন দেখা যাচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ এক্স অক্ষের দিকে আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই কারণে দেখা যাচ্ছে সেক্ষেত্রে তোমার মানটা শূন্য আসে, কস 90 মান শূন্যর কারণে। এরপরে আরও কিছু ধর্ম আছে, এগুলো পড়ে ফেলবা, এগুলো পারবা। পরস্পর শূন্য হলে, লম্ব হলে যোগফল শূন্য, এগুলো পারবা, এখান থেকে তেমন কিছু নাই। আর ডট গুণন করা তো স্কেলার গুণন করা আশা করি পারো, না পারলে আমি বলে দিই। সাপোজ এই এফ একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে, আমার কাজ নির্ণয় করতে হবে ডাব্লু সমান এফ ডট আর। তো এক্ষেত্রে কী করতে হয়, তোমরা ডট গুণফল আশা করি মনে আছে, অর্থাৎ এই যে আই ক্যাপের সহগ, এই আই ক্যাপের সহগের সাথে গুণ হয়, যে ক্যাপের সাথে সহগের সাথে যে ক্যাপের সহগ গুণ হয়, কে ক্যাপের সহগের সাথে কে ক্যাপের সহগ গুণ হয়। অর্থাৎ তাহলে আমার এইটার দুইটা ডট গুণফল করলে কত হবে, এখানে 5 আছে, আচ্ছা আমি একটু জুম করি না হয় তোমাদের জন্য। তো দেখো এখানে তোমার 5 আছে, এখানে তোমার 3 আছে, তাহলে 3 এ 5 15। এরপরে এখানে আছে 3 জে ক্যাপের সাথে, এখানে জে ক্যাপের সাথে 5, তাহলে 3 এ 5 15 প্লাস মাঝখানে 15। এবার দেখো এখানে প্লাস 2 কে আছে আর এখানে মাইনাস কে আছে, অর্থাৎ -1 আর +2 যোগ গুণ করলে -2, অর্থাৎ দেখা যাচ্ছে 28 হচ্ছে। এই ছোট ছোট জিনিস এগুলো আশা করি পারবা। এই ছোট ছোট জিনিস যেন পরীক্ষার হলে ভুল না হয়। মেডিকেলে যদি ম্যাথ আসে ছোট ছোট ম্যাথই আসবে। আচ্ছা এরপরে যদি আসি এখান থেকে, আর এই ডট গুণফল বের করা, ছোট ছোট মানে লম্ব বের করা, এগুলো ম্যাথগুলো পারবা আশা করি। আর যদি পরীক্ষা আসে এই টাইপের ম্যাথগুলো আসবে। এবং দেখো এখানে বলতেছে এই দুটার ভেক্টরের মান দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে। লম্ব কখন হয়, যখন ডট গুণফল সমান শূন্য হয়। তাহলে আমি এ ডট বি সমান সমান শূন্য লিখতে পারি। তো এ ডট বিটা বের করবো, এইটার এটা ডট গুণফল করবো, ওই ঠিক একইভাবে দুইটা সহগ গুণ করে করলে এখানে মান আসবে, ওইটা সমান শূন্য, ওখান থেকে আমি এম এর মানটা বের করবো, এটা আমি পেরে যাব। এরপরে দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ, তাহলে এ ডট বি সমান সমান জানি এ বি কস থিটা। এই মধ্যবর্তী কোণ বের করতে বললে মূলত ডট গুণন দিয়ে করবা, ডট গুণফল সমান সমান এ বি কস থিটা, তো তোমার এখান থেকে থিটার মানটা বের করবা। এ ভেক্টরের মান তো তুমি রুট করে, এটা এই ভেক্টরের রুট করে দিলে তুমি মানটা পেয়ে যাচ্ছ, বি ভেক্টরে পারবা। এগুলো ছোট ছোট ম্যাথ আশা করি পারবা, এগুলো নিয়ে কিছু নাই। এই যদি মেডিকেলে আসে এরকম ছোট ছোট ম্যাথই আসবে। এরপরে ত্রিভুজের ক্ষেত্রে, ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ওই মানে এক্সাম দেওয়ার সময় কি প্রশ্নে কোনো দাগ টাগ দেওয়া যায়, মানে মনে করেন ছোট ছোট অঙ্কগুলো করতে ছোট ছোট মানে অঙ্কগুলো প্রশ্নে করা আমি যায়? নিজেও করছি সাইডে, ওটা কোনো ব্যাপার না, প্রশ্ন তো তোমার দিয়ে নিয়ে নেবে, বুঝো নাই। প্রশ্ন এক ফোঁটা সাদা জায়গাও রাখার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা ওরকম না, সাপোজ তোমার ছোট ছোট জায়গায় সাইডে ছোট ছোট করে লিখলে সমস্যা না, খুব একটা সমস্যা করে না। আমি নিজেও তো দাগায় আসছি, মানে সাইডে সাইডে লিখে আসছি, প্রশ্নের সাইডে আমাদের ছোট ছোট পরীক্ষায় ম্যাথগুলো। রামপথ থেকে প্রশ্ন সবাই প্রশ্নই করিস। আচ্ছা এখন এই তবে অতিরিক্ত ঘেঁচাঘেঁচি করার দরকার নেই, শেষে তোমার খাতাটা খারাপ দেখাবে। প্রশ্ন আর খাতা তো একসাথে লেগে থাকে, তখন ছোট ছোট করে লিখবা, সমস্যা কি, আমি নিজেও করছি, এটা সমস্যা না। এরপরে যদি আসি ত্রিভুজের ক্ষেত্রফল, আচ্ছা কই সেটা গেল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো, হাফ ডট পি ক্রস কিউ, মাথায় রেখো, ছোট ছোট জায়গায় দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে যেন এটা ভুল না হয়, হাফ ইন্টু পি ক্রস কিউ। আচ্ছা এরপরে যদি আসি যে এখান থেকে তেমন কিছু নাই, ভেক্টরের ক্রস গুণফল, তো ভেক্টরের ডট গুণফলের মতোই সেম, অর্থাৎ এক্ষেত্রে তোমার কী হবে, দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আমার একটা ভেক্টর রাশি পাই, তাহলে ভেক্টরের ক্রস গুণফল। তো এক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে আমার এ ডট মানে এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা, ওই যে ন্যাবলা এ বি সাইন থিটা ছিল, অর্থাৎ এক্ষেত্রে মধ্যবর্তী যে মানে দুইটা ভেক্টর রাশির গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের যে সাইন, সেই দুটার গুণফলের সমান হবে, এটাকে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তো এখানে সর্বশেষ লাইনটা ইম্পর্টেন্ট, এর যে তোমার দিকটা, এই দিকটা আমরা ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে বের করব,
বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এদের যে মধ্যবর্তী কোণ আমি ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে বের করবো। এখন তাহলে ডানহাতি স্ক্রু নিয়মটা কি? ডানহাতি স্ক্রুর নিয়মটা হলো তোমার দুইটা ভেক্টরের সমতল মানে ভেক্টর দুটাকে তুমি একটা সমতলে অবস্থান করতো, অর্থাৎ ভেক্টর দুটো যে সমতলে অবস্থিত সেই সমতলে সাপোজ এই ভেক্টর দুটো এই সমতলের ওপর অবস্থিত, তো এই সমতলের ওপর তুমি একটা স্ক্রুকে লম্বভাবে স্থাপন করলা। ভেক্টর দুইটা যে সমতলের ওপর অবস্থিত সেই ভেক্টর দুইটার মানে সেই সমতলের ওপর একটা লম্বভাবে ডানহাতি স্ক্রুকে স্থাপন করে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাবো। তাহলে প্রথম ভেক্টর ধরো তুমি পি ক্রস কিউ, তাহলে পি থেকে পি কে তুমি কিউ এর দিকে ঘোরাবা। তাহলে প্রথম ভেক্টরকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে সেদিকটাই তোমার হলো ওই যে ন্যাবলা ছিল ন্যাবলা এর দিক, অর্থাৎ এ ক্রস বি সমান সমান ছিল কি ন্যাবলা এ বি সাইন থিটা। আর যখন মানে তুমি এটার মান বের করবা, এটা যখন মান বের করবা মডুলাস দিয়ে, তখন এই ন্যাবলাটা থাকে না, এটার মান অন হয়ে যায়। তাহলে তখন শুধু শুধু তোমার থাকে এ বি সাইন থিটা, এটা ক্রস গুণফলের মান করলে। এরপরে যদি আসি এরপরে এখান থেকে তেমন কিছু দেখতে হবে না। এরপরে সামান্তরিকের ক্ষেত্রফল দুটি ভেক্টরের ক্রস গুণফলের মানের সমান, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? পি ক্রস কিউ, এটা হলো সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র। এবং এই পি ক্রস কিউ কখন? যখন দুইটা ভেক্টরের সাপোজ এরকম তো দুইটা বাহু দিয়ে দিছে, তো এই একটা সামান্তরিক, এই সামান্তরিকের দুইটা বাহু যদি দুইটা ভেক্টর হয় পি কিউ হয়, সেক্ষেত্রে এর ক্ষেত্রফলের সূত্র হলো পি ক্রস কিউ। এখন এটা যদি দুইটা কর্ণ নির্দেশ করে, সাপোজ এই পি আর কিউ দুইটা কর্ণ নির্দেশ করলো, এটা পি আর এটা কিউ, সেক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু পি ক্রস কিউ। মাথায় রেখো, হাফ ইন্টু পি ক্রস কিউ হবে সেক্ষেত্রে। অর্থাৎ যদি কর্ণ নির্দেশ করে হাফ ইন্টু পি ক্রস কিউ, যদি বাহু নির্দেশ করে তাহলে শুধু পি ক্রস কিউ। এই ছোটো ছোটো জিনিসগুলো ক্লিয়ার রেখো মাথায়। এরপরে ভেক্টর গুণনের নিয়ম অনুসারে এখানে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো পারবা, এটা আগে বলছি। অর্থাৎ এক্ষেত্রে সেই সেম জিনিস এ বি সাইন থিটা, তাহলে আই ক্রস আই, তাহলে কি আই গুণ আই সাইন থিটা, আই এর মান ওয়ান, যেহেতু একক ভেক্টরের মান ওয়ান, আর সাইন থিটা সাইন মানে আই আই, তাহলে এর মধ্যবর্তী কোণ জিরো, সাইন 0 ডিগ্রি মান জিরো, অর্থাৎ এক্ষেত্রে তোমার জিরো হয়ে যাচ্ছে। এই ছোটো ছোটো জিনিস পারবা, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আর সমস্যা থাকলে বলো, বুঝতে না পারলে আমারে বলো, আমি এখন আবার সেটা বুঝাই দেবো, মানে যেন না বুঝে যেও না, এটা হলো কথা। আমি মনে ভাই করি সামান্তরিকের আবার বলেন। আচ্ছা এরকম বলবা, আমার কথা হলো আমি মনে করতেছি এগুলো তোমরা পারবে, ছোটো ছোটো জিনিস, না পারলে বলবা। সাপোজ আই ক্রস আই, তো এই আই ভেক্টর আবার এই আই ভেক্টর, মানে সাপোজ আমি এক্স অক্ষ বরাবর আই ভেক্টর নিচ্ছি আই ক্যাপ একক ভেক্টর, আর একটা আই ভেক্টর তো এই অক্ষ বরাবরই গেছে, এর সমান্তরাল, তাহলে এক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে এ ক্রস বি এর সূত্র কি? এ ক্রস বি সূত্র এ বি সাইন থিটা, অর্থাৎ এ গুণ এ সাইন থিটা, অর্থাৎ সাইন থিটার মান কত? 0 ডিগ্রি। এটা যেহেতু একক ভেক্টর আই আই, তাহলে এটার একক ভেক্টরের মান 1, আর সাইন 0 ডিগ্রি মান কত? 0, তাহলে এটা সমান সমান 0, অর্থাৎ এই যে আই ক্রস আই সমান 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 হলো 0, এই জিনিসটা বলতে চাচ্ছি। এরপরে যদি আসি যে এক্ষেত্রে তোমার এক্ষেত্রে যে জিনিসগুলো আছে এখান থেকে জাস্ট এই শেষ লাইনটা ইম্পর্টেন্ট, যে একটা ভেক্টর এ বি সি তিনটা ভেক্টর সমতলী হওয়ার শর্ত কি? সমতলী হওয়ার শর্ত হলো এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি হলে সমতলীয় হবে। এরপরে যদি আসি, আচ্ছা তো এই ভিডিওতে এ পর্যন্তই।